বরাদ্দের শতভাগ লুট এমনটাই ঘটেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরে। আশ্চর্যের বিষয়, এই অপকর্মে জড়িত কর্মকর্তাদের শাস্তির বদলে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। পরিদপ্তর বলছে তদন্ত চলমান থাকায় নেওয়া যায়নি কোনো রকম ব্যবস্থা। দেখুন সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। মতিঝিলে মৌলানা ভাসানী স্টেডিয়ামের ক্রীড়া পরিদপ্তরের প্রধান কার্যালয়ের দৃশ্য এটি। অফিস সময় শেষে কর্মকর্তা কর্মচারীরা বের হচ্ছেন, তবে সবার হাতেই বড় বড় ব্যাগ কিংবা কোনো না কোনো সরঞ্জাম। সাদা শার্ট পরা এই ব্যক্তির নাম তাইজুল ইসলাম। অফিস সহকারী হিসাবে পরিদপ্তরে কর্মরত তিনি। অফিস সময়ের বাইরে রাতের আধারেই নিরাপত্তা প্রহরীকে দিয়ে ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছেন। আর ড্রাইভার হিসাবে কাজ করা এই জাহিদুল তো পুরো বস্তা ভরে নিয়েই বের হচ্ছেন অফিস থেকে। খোদ 2023-24 সালে পরিদপ্তর প্রধানের তদন্তেই উঠে আসে বিনামূল্যে বিতরণের জন্য ক্রয়কৃত ক্রীড়া সামগ্রী এভাবেই হরিলুট করছেন কিছু কর্মকর্তা কর্মচারী। এখানেই শেষ নয়, প্রতি বছর ক্রীড়া অফিসগুলোর বরাদ্দকৃত অর্থ করা হয়েছে হরিলুট। ক্রীড়া পরিদপ্তর অফিস কোনটা? এই 3-4 হ্যাঁ, বন্ধ থাকে। বেশিরভাগটাই আমি বন্ধই দেখছি, আমি খোলা দেখিনি। 2023-24 অর্থ বছরে ক্রীড়া পরিদপ্তরে বিভিন্ন জেলা থেকে জমা হওয়া অর্থ খরচের কিছু কাগজ নিয়ে অনুসন্ধান করে টিম 71। শুরুতেই খটকা লাগে। বরাদ্দের আগেই অর্থ খরচ দেখিয়ে পরিদপ্তরে হিসাব পাঠিয়ে দিয়েছে কিছু কর্মকর্তা। প্রশ্ন হচ্ছে, টাকা পাওয়ার পূর্বেই খরচ করার সুযোগ কোথায়? বরাদ্দের আগে আয়োজন করার কোনো সুযোগ নেই, টাকা তো অর্থ থাকে না। বরাদ্দের আগে সুযোগ নাই। বরাদ্দের আগে কিভাবে করবে? আমি যদি টাকার পরিমাণই না জানি, আমি কিভাবে খরচ করব? বাংলাদেশটা আসার পরে আমরা বাস্তবায়ন করি। বাংলাদেশ রাজনীতি করতে বাংলাদেশ ছাড়া তো পালন করা যাবে না। তবে এসব ক্রীড়া কর্মকর্তারা বিষয়টিকে অবাস্তব বললেও 2023-24 অর্থ বছরের হিসাব বলছে 12 ডিসেম্বর 2023 তারিখে দেশের 64 জেলায় অর্থ বরাদ্দ দেয় ক্রীড়া পরিদপ্তর। 20 ডিসেম্বর সে অর্থ পৌঁছায় দেশের সবগুলো জেলার ক্রীড়া অফিসে। আশ্চর্যের বিষয়, এই অর্থ পাওয়ার 3 মাস আগেই সাঁতার প্রশিক্ষণের খরচ দেখিয়েছে চট্টগ্রাম ও ঢাকা ক্রীড়া অফিস। আর গোপালগঞ্জ টাকা বুঝে পাওয়ার 7 দিন আগেই শেষ করেছে ফুটবল প্রশিক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে, আদতেও কি আয়োজন করা হয়েছিল এসব প্রশিক্ষণের? এখান থেকেই শুরু আমাদের অনুসন্ধান। যাত্রা গোপালগঞ্জ। প্রথমেই কাগজ ধরে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের ফোন দেই আমরা। খাতা কলমে যাদের টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন গোপালগঞ্জের ওই সময়ের ক্রীড়া অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। প্রথম কলেই খটকা বাঁধে। এই ব্যক্তি নিজেকে দাবি করছেন প্রশিক্ষক হিসাবে, কিন্তু কাগজে তো তাকে প্রশিক্ষণার্থী হিসাবে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনার নাম্বারটা পেয়েছি আমাদের ক্রীড়া পরিদপ্তর, আপনাদের গোপালগঞ্জের ওইখান থেকে। আপনি তো কি ক্রীড়া পরিদপ্তরে কখনো কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? বিষয়টি পরিষ্কার হতে তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তার দেওয়া ঠিকানা অনুযায়ী এলাকায় গিয়ে দেখা মেলে তার। এখানে তো বলতেছে যে আপনি অ্যাথলেটিক প্রশিক্ষণার্থী, আপনি প্রশিক্ষণ নিচ্ছেন। আপনি প্রশিক্ষণ নিচ্ছেন? না না, আমি কোনো সময় নেইনি। কি দেন? আমি এই জায়গা প্রশিক্ষক। আর এই সালে আমার আরও গাড়িতে ক্রীড়া অফিসার আমার ৬,২০০ টাকা খরচ হয়েছিল। আমার আজ দেয় কাল দেয়, পরে আমি চাকরিতে থাকি, ট্রান্সফার হয়েছে, আমার ওটা দেয়নি। এবার তার সহায়তায় কাগজে অন্য যাদের নাম লিখে টাকা বুঝিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেছেন ক্রীড়া অফিসার মনিরুজ্জামান। তাদের খুঁজে বের করে টিম 71। তবে একজন খেলোয়াড়কেও পাওয়া গেল না যে এই প্রশিক্ষণ বিষয়ে কিছু জানেন। টাকা নেওয়া তো দূরের কথা। 23 সালে তোমরা একটা প্র্যাকটিস করেছো, সেই প্র্যাকটিসের লিস্ট, সেখানে তোমার নাম আছে, এটা ঠিক আছে? এখানে তো নাম সব ঠিক আছে। এই নামটা কি তোমার এখানে থাকার কথা? 23 সালে তুমি কোনো প্র্যাকটিস করছো? জি না, আমার এখানে কোনো নাম থাকার কথা না। তোমাদের ওই 23 সালের ওই প্রশিক্ষণ বাবদ
এই যে আগস্ট মাসে 23 সালের আগস্ট মাসে তোমরা টাকা পাইছো কিছু, ওইরকম টাকা পয়সা পাইছো? জি না, আমরা কোনো টাকা ওরকম কোনো টাকা পয়সা পাইনি আমরা, কারণ 2023 সালে সবাই নতুন কেবল মানে এখানে জয়েন্ট করছে আস্তে আস্তে। তুমি তোমার নাম দেওয়া যেখানে তোমাকে কিছু টাকা দেওয়া হয়েছে, এই প্রশিক্ষণ তুমি 23 সালে নিয়েছিলে যার জন্য, এরকম কোনো কিছু? না, এরকম কোনো কিছু আমরা পাই নাই বা কোনো টাকা পয়সা আমাদের এভাবে দেওয়া হয় না। কিন্তু নাম্বারটা তো আবার তোমারই। হ্যাঁ, নাম্বার এটা আমার। নামও তোমার রিফাত মোল্লা। রিফাত মোল্লাই তো তুমি? হ্যাঁ, তোমার নাম না? জি জি। তো এটা হচ্ছে ক্রীড়া পরিদপ্তরের একটা লিস্ট, যে লিস্টে বলতেছে যে 23 সালে তোমরা ওদের ওখান থেকে একটা প্রশিক্ষণ নিয়েছিলে। তোমরা কি সেরকম না না, 23 সালে আমরা কোনো প্রশিক্ষণ নেইনি। তুমি বলতেছো যে 23 সালে কাশিয়ানীতে কোনো রকম প্রশিক্ষণ হয়নি? না জি না, এটা হয় নাই, কারণ কি আমরা কাশিনীতে থাকি, হলে তো আমরা জানতাম। এসব প্রশ্নের উত্তর জানতে গোপালগঞ্জে মনিরুজ্জামানের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি, বদলি হয়েছেন তিনি, ফোনেও মেলেনি তার কোনো পাত্তা। মনিরুজ্জামান ভাই চলে গেছে? হ্যাঁ, মনির ভাই চলে গেছেন, উনি এখন পটুয়াখালী আছেন। এবার একটু রাজধানীর দিকে তাকানো যাক। 2023-24 অর্থ বছরে ঢাকার ক্রীড়া অফিসারের দায়িত্বে থাকা রেজাউল করিমের বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণের একটি ভাউচার দিয়ে শুরু করা যাক। সেখানে বিতরণ করা হয়েছে মর্মে যাদের নাম লেখা হয়েছে, ঘুরে ফিরে তাদের নামের পাশে একই নম্বরটিতে ফোন দিয়ে পিলে চমকে ওঠার অবস্থা। ওপাশের নারী খোদ ঢাকা ক্রীড়া অফিসের তৎকালীন অফিস সহকারী। তার দাবি, স্যারের নির্দেশে শুধু দস্তখত করে গেছেন তিনি। নম্বরটা দেওয়া হয়েছে, মানে আপনি নিয়েছেন কিনা এটা জানার জন্য? না, আমি নেই আমার হয়েছে কি, এখন আমি তো ছোট চাকরি করি ভাই, আমার অফিসার আর অফিস সহকারী বলছে আমাদের সই করতে, আমি সেই জন্য ওইখানে সই করছি। আমি তো ডাইরেক্টর স্যারও বলছি, তখন ডাইরেক্টর স্যার তরিকুল স্যার ছিল, স্যার আমার বলছে মালিকা তুমি এটা সই করছো কেন? তখন আমি বলছি স্যার আমি তো জানি না। তখন অফিস সহকারী জনি সাহেব, আমি বলছি স্যার জনি সাহেব এবং রেজা স্যার আমার দুজনে বলছে সই করতে। আমি তো স্যার নতুন মানুষ, আমি কিছু বুঝি না। এরকম সিগনেচার কি মাঝে মধ্যেই দেওয়া লাগতো? ওনারা বলতো? হ্যাঁ হ্যাঁ। এবার রেজাউল করিম বরাদ্দের প্রায় 1 মাস আগে যে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে বলে নথিতে উল্লেখ করেছেন, তার খোঁজ নিতে ঢাকার সুইমিং ফেডারেশনের কয়েকজনের সঙ্গে কথা বলি আমরা। তবে কেউ এমন কোনো প্রতিযোগিতার খবর জানে না। এমনকি ফেডারেশনের প্রশিক্ষক হিসাবে নথিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদেরও চেনে না খোদ ফেডারেশনের কোনো নেতা কিংবা কর্মকর্তা। মেহেদি হাসান আর রাকিবুল ইসলাম তারা লিখছে যে তারা সহকারী প্রশিক্ষক বাংলাদেশ সুইমিং ফেডারেশন। এই নামে আপনি কাউকে চিনেন? এই নামে আমি চিনতেছি না। হ্যাঁ, মেহেদি হাসান আমিও তো চিনতেছি। কারণ নাম আপনি শুনছেন কখনো? রাকিবুল হাসান, মেহেদি হাসান, রাকিবুল ইসলাম? না, এই রিসেন্টলি করে গেছে রফিকুল নামে একজন বগুড়া, কিন্তু মেহেদি হাসান এই নামে তো নাই। ঢাকার ভেতরে এই দুই নামে কেউ আপনারা কখনো পাইছেন কিনা? না 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 না। একই অবস্থা ফেনীতেও। ফেনীর সুইমিং কমপ্লেক্স, এখানে শেষ কবে প্রতিযোগিতা হয়েছিল তা এখানে ফেনীর যারা সাঁতারের সঙ্গে যুক্ত আছেন তারাও বলতে পারেন না, কারণ এটি আসলে সাঁতারের উপযুক্তই নেই। আর এই কমপ্লেক্স ঘিরে যে রুমগুলো তৈরি করা হয়েছে তার অবস্থা দেখুন, সবসময় এরকম খোলা থাকে এবং সাঁতারের সঙ্গে যারা যুক্ত তাদের কারো আনাগোনা এই কমপ্লেক্সে নেই। আনাগোনা আছে যাদের, তাদের এই চিত্র দেখলেই বোঝা যাবে। এই যে সরঞ্জামগুলো দেখা যাচ্ছে, ফুয়েল পেপার থেকে শুরু করে এই যে যে জিনিসগুলো, সবই আসলে কাদের জন্য তা কিন্তু আমাদের সবারই জানা, অর্থাৎ মাদক সেবনের জন্য উন্মুক্ত করে দিয়ে রাখা হয়েছে ফেনীর এই সুইমিং কমপ্লেক্স। সেখানেও বরাদ্দ পাওয়ার আগেই যে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজনের কথা বলছে তৎকালীন ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, সে বিষয়েও ওই জেলার ক্রীড়া সংশ্লিষ্ট কারোরই কোনো ধারণা নেই। না না না, এরা 24-এ ছিল না। ফেনীতে কবে আয়োজন আপনি যুক্ত ছিলেন? আপনি কবে আয়োজন হয়েছে আপনি জানেন? ফেনীতে 25-এ, ফেনীতে 25-এর এপ্রিল মাস সম্ভবত। না 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 না, আমার জানা মতে হারুন সাহেবের সময় সাঁতারের কোনো প্রশিক্ষণ হয় নাই। জানুয়ারিতে ওরা হচ্ছে অংশ নিচ্ছে। আর এই যে যাদের কথা বললাম তাদের হচ্ছে টাকা দেওয়ার যে রিসিপ্টটা করছে হারুন সাহেব, সেই রিসিপে দেখাচ্ছে যে 23 সালের আগস্ট মাসে তাদের টাকা দিয়ে দিছে। আপনি না, এটা তো আমার 23 সালে আগস্ট মাসে দিছে কিনা আমি জানি না। তো আমাদেরকে যখন প্রোগ্রাম হয় তখন টাকা দেয়।
প্রোগ্রাম হওয়ার আগে তো কখনো টাকা না, দেয়নি। প্রোগ্রাম আবার আমার টাকা কিভাবে দিবে সে? এই একই ব্যক্তি আবার চট্টগ্রামে বদলি হয়েও একই ধরনের ভুতুড়ে প্রতিযোগিতার আয়োজন করে। এখানেও প্রশিক্ষক হিসেবে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের চেনে না চট্টগ্রামের ক্রীড়া সংশ্লিষ্ট কেউ। জসিম নামে কোন অ্যাথলেটিক্সের প্রশিক্ষক আছে সিজিকে আছে জেলা ক্রীড়া সংস্থায়, সরওয়ার আছে কিন্তু জসিম অথবা তোমার ওই যে ওর নাম কি হচ্ছে জাহাঙ্গীর, আমি চিনতে পারতেছি না রে। আমিও তো বলি কি অ্যাথলেটিক্স করে রেহানা, ও হচ্ছে দ্রুততম মানবে, ও হচ্ছে না চিনলে তো আমাদের চেনার কথা না। যে অ্যাথলেটিক্সের যে প্রশিক্ষণ কার্যক্রম যদি হতো তাহলে হয়তো বা আমরা জানতাম, কারণ একটা প্রশিক্ষণ হবে আমরা যেখানে সিজিকে আমি থাকবো আর নলেজে থাকবে না, এরকম তো কোনো প্রশিক্ষণ হওয়ার কথা না। জসিমউদ্দিন এবং জাহাঙ্গীর নামের কোনো অ্যাথলেটিক্সের ক্রীড়া প্রশিক্ষক আমার জানা নাই। 90-এর পরে আমি চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করেছি, সুতরাং অ্যাথলেট চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করবে আমরা চিনব না, খুব কম হয় আর। তবে আশ্চর্যের বিষয়, এসব জালিয়াতি প্রমাণের পরও ক্রীড়া কর্মকর্তারা সবাই চাকরি করে যাচ্ছেন বহাল তবিয়তে। এমনকি হারুনুর রশিদকে পুরস্কার হিসাবে খাগড়াছড়ির পাশাপাশি রাঙামাটিরও ক্রীড়া কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নিজের সব অপকর্ম অস্বীকার করেছেন তিনি। চট্টগ্রাম জেলার মূল দায়িত্বে ছিলাম। আমার ফেনীতে কোনো অফিস সহকারী ছিল না, একজন মাত্র অফিস সহায়ক ছিল। কিন্তু এটা হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, কিন্তু ভুল হওয়ার কথা নয়। যদিও আপনি পেয়ে থাকেন, আমার ধারণা মতো এটা টাইপিং মিস্টেক। এসব বিষয় জানতে মতিঝিলে ক্রীড়া পরিদপ্তরের প্রধান কার্যালয়ে টিম ৭১। তবে পাওয়া যায় না পরিচালককে। কথা হয় সহকারী পরিচালক SIM ফেরদৌসের সঙ্গে। 2023-24 সালেও দায়িত্বে ছিলেন তিনি। 15 জন ব্যক্তি, এই 15 জন ব্যক্তিকে আপনি কি OSD করে রাখবেন? কাউকে অভিযোগ দেয়া মানে সে অপরাধী না, সে অভিযোগে, যে অপরাধের অভিযোগে অভিযুক্ত, তাকে আপনি শাস্তি দিবেন অভিযোগ প্রমাণিত করার পরে। পেপারসগুলো নেয়া, সেই কাজটা তো চলছে। তবে খোদ পরিচালকের তদন্তে 2 বছরেরও অধিক সময় ক্রীড়া কর্মকর্তাদের দুর্নীতির কথা কর্তৃপক্ষের নজরে আনার পরও এখনো কিভাবে চাকরিতে বহাল আছে অভিযুক্তরা, সেই প্রশ্ন ঘুরে ফিরছে ক্রীড়া জগতে। সুমন তানভীর, ৭১, ঢাকা।